হ্যালো এভরিওয়ান, টিচিং অ্যাপটিটিউড পোর্শনের অন্তর্গত পেপার 1 এবং ইউনিট 1 তারই মধ্যে রয়েছে ব্লুমস ট্যাক্সোনমি, ইভলিউশন সিস্টেমস, এলিমেন্টস অ্যান্ড টাইপস, চয়েস বেসড ক্রেডিট সিস্টেমস, কম্পিউটার বেসড টেস্টিং। এই সবগুলো টার্ম বা সবগুলো টপিক কিন্তু ইউজিসি নেট এবং ডাব্লিউবি সেট পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আমরা টিচিং অ্যাপটিটিউডের যে কন্টিনিউয়েশন করছিলাম তার ক্লাস 7 এটাই আজকে লাস্ট ক্লাস টিচিং অ্যাপটিটিউডের উপরে। যারা এর আগের ক্লাসগুলো দেখেনি তারা অবশ্যই প্লে লিস্টে গিয়ে বাকি ক্লাসগুলো দেখে নিতে পারে। যারা অনলাইন গাইড বা টিচিং আমার সাথে নিতে চায় তারা আমাকে কন্ট্যাক্ট নাম্বারে দেওয়া নাম্বার থেকে হোয়াটসঅ্যাপ করতে পারে। এটা হচ্ছে টিচিং অ্যাপটিটিউডের সিলেবাস, যেখানে আজকে আমরা লাস্ট পোর্শন এই যে ইভলিউশন সিস্টেম এগুলি সম্পর্কে আজকে আমরা পড়ব। সেইগুলি হচ্ছে আজকে আমাদের আলোচ্য বিষয়। ব্লুম ট্যাক্সোনমি। ব্লুম ট্যাক্সোনমি কি? ট্যাক্সোনমি কথার অর্থ হচ্ছে বিন্যাস বৃদ্ধি, অর্থাৎ কোনো কিছুকে বিন্যস্ত করা, সজ্জাকরণের যে বিধি বা নিয়ম তাকেই বলা হচ্ছে ট্যাক্সোনমি। ব্লুমের ট্যাক্সোনমি কি? ব্লুম হলো একজন এডুকেশনালিস্ট বলতে পারি বা সাইকোলজিস্ট বলতে পারি, যে কগনিটিভ ডেভেলপমেন্ট, অর্থাৎ কগনিটিভ মানে জ্ঞানমূলক যে বুদ্ধি রয়েছে সেই জ্ঞানমূলক বৃদ্ধি কিভাবে স্তরে স্তরে, কিভাবে ধাপে ধাপে স্থানান্তরিত হয় বা কিভাবে ধাপে ধাপে একটি স্টুডেন্ট বুঝতে পারে তার একটা ধাপ তৈরি করেছিলেন, ক্যাটাগরি করেছিলেন, সেটাকেই বলা হচ্ছে ব্লুম ট্যাক্সোনমি। Bloom's taxonomy is a framework for categorizing educational goals, objectives and skill. এই ব্লুম ট্যাক্সোনমির মূল উদ্দেশ্য কি ছিল না? এডুকেশনাল গোল, এডুকেশনালের যে শিক্ষাগত যে মূল উদ্দেশ্য এবং লক্ষ্য এবং স্কিল ডেভেলপড হতে পারে সেটার উপরে ফোকাস করা। এটি কবে ডেভেলপড হয়? 1956। ইট প্রোভাইড আ স্ট্রাকচার্ড অ্যাপ্রোচ টু লার্নিং, টিচিং অ্যান্ড অ্যাসেসমেন্ট। আমরা যে টিচিংয়ের ক্ষেত্রে বা এডুকেশানে বা আমাদের যে শিক্ষা সংক্রান্ত বিষয়ে মূল জিনিস হচ্ছে লার্নিং, লার্নারের সাথে রিলেটেড, টিচিং, টিচারের সাথে রিলেটেড, এবং অবশেষে তাদের অ্যাচিভমেন্ট, কতটুকু অ্যাচিভমেন্ট হলো সেটাই হচ্ছে মূল্যায়নের প্রসেস বা আমরা তাকে অ্যাসেসমেন্ট বলতে পারি। The taxonomy is widely used in educational settings to promote higher order thinking and guide curriculum development. The concept was developed as part of the Bloom taxonomy, which categorized educational objectives in 3 domains. 3টে ডোমেনের উপর বেশ করে এডুকেশনের যে উদ্দেশ্য সেটাকে ভাগ করা হয়েছে। একটিকে বলা হচ্ছে কগনিটিভ ডোমেন, অর্থাৎ জ্ঞানমূলক, বুদ্ধিমূলক বা জ্ঞানমূলক যে ধাপগুলো আছে বা যে মেন্টাল কন্ডিশনগুলো আছে সেটা কতটা ডেভেলপড হয়। এফেক্টিভ ডোমেন, অর্থাৎ অনুভূতিমূলক যে ডোমেনগুলোর কথা বলা হচ্ছে। সাইকোমোটর ডোমেন হচ্ছে কি না শারীরিক ফিজিক্যাল স্কিলগুলো বলা হচ্ছে। তাহলে কগনিটিভ ডোমেন ইনভলভড মেন্টাল স্কিল, এটা নলেজের সাথে জ্ঞানের সাথে যুক্ত। এফেক্টিভ ডোমেন ইনভলভস ইমোশনস, অ্যাটিটিউডস, ভ্যালুজ, অনুভূতির সাথে। Psychomotor domains involves physical skills and the manipulations of object. শারীরিক দক্ষতার সাথে সাথে ম্যানিপুলেট করতে পারে কিভাবে অবজেক্টগুলির সাথে, সেটাই হচ্ছে সাইকোমোটর ডোমেন। 3টি ডোমেন কিন্তু 3জন সাইকোলজিস্টই দিয়েছেন। আমরা এখানে একটু দেখে নিই কগনিটিভ ডোমেনের যে ধাপ। দেখো সিঁড়ির ধাপের সবচেয়ে নিচের পোর্শন এটা আর সবচেয়ে উপরের পোর্শন এটা।
তাহলে কগনিটিভ ডোমেনটে রয়েছে প্রথম ধাপ হচ্ছে নলেজ। ফার্স্ট ধাপ যেটা রয়েছে নলেজ, কম্প্রিহেনশন, অ্যাপ্লিকেশন, অ্যানালিসিস, সিনথেসিস অ্যান্ড ইভলিউশন। এই ধাপগুলো পরপরই জানা দরকার। এফেক্টিভ ডোমেনটে কি কি রয়েছে? রিসিভিং, রেসপন্ডিং, ভ্যালুইং, অর্গানাইজেশন অ্যান্ড ক্যারেক্টারাইজেশনস বাই ভ্যালু সেট। সাইকোমোটর ডোমেনটে রয়েছে রিফ্লেক্স মুভমেন্ট, বেসিক ফান্ডামেন্টাল মুভমেন্ট, perceptual, physical activities, skilled movement, non-discursive communication। তো এই যে তিনটে ডোমেনের যে ট্যাক্সা, এগুলো এক একটাকে ট্যাক্সা বলা হয়, যে ট্যাক্সাগুলো রয়েছে সেগুলো কিন্তু মনে রাখতে হবে। এখানে 6খানা ট্যাক্সা রয়েছে, আর এখানটায় রয়েছে 5খানা, এখানেও রয়েছে 6খানা। তাহলে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা স্লাইড। অরিজিনাল ব্লুম ট্যাক্সোনমি 1956। প্রথম যে ব্লুম ট্যাক্সোনমি দেওয়া হয়েছিল সেটা নাউন ফর্মে, যেখানটায় 1956-এ যেটা হয়, পরে সেটা রিভাইজ হয়ে যায়, নাউন থেকে ভার্বে কনভার্ট হয়, ভার্ব ফর্মে এসে যায়। কেমন না, প্রথম ছিল নলেজ, নলেজের জায়গায় হয়ে গেল রিমেম্বার। কম্প্রিহেনশন ছিল, কম্প্রিহেনশন থেকে আন্ডারস্ট্যান্ডিং বা আন্ডারস্ট্যান্ড। অ্যাপ্লিকেশন থেকে অ্যাপ্লাই, অ্যানালিসিস, অ্যানালাইজ, সিনথেসিস, ইভলিউশন, আর ইভলিউশন যেটা ছিল সেটা হয়ে গেল ক্রিয়েট। তো এইভাবে জ্ঞানের যে কগনিটিভ ডোমেনগুলো তার মডিফিকেশান হলো। নলেজ বলতে আমরা রিকলিং ফ্যাক্ট, টার্মস, বেসিক কনসেপ্ট, এগুলোকে মেমোরাইজ যেগুলো করি, মনে করার চেষ্টা করি, সেগুলো মুখস্থ করি, সেগুলো হচ্ছে নলেজ। কম্প্রিহেনশন মানে আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ বোঝা, ইনফরমেশান, এক্সপ্লেনিং আইডিয়া। অ্যাপ্লিকেশান মানে ওই আইডিয়াটিকে অ্যাপ্লাই করা নিউ সিচুয়েশানে। অ্যানালিসিস, ব্রেকিং ইনফরমেশান ইনটু পার্ট টু এক্সপ্লোর রিলেশনশিপ। আমরা যে কোনো ইনফরমেশানকে ছোট ছোট অংশে ভাগ করে তার মধ্যে রিলেশান খোঁজার চেষ্টা করি। সিনথেসিস, কম্বাইন্ড পার্ট থেকে আমরা নিউ ফর্ম কি পেলাম, পুরো পার্টগুলোকে যদি আমরা যুক্ত করি এবং সেখান থেকে নিউ ফর্ম কি জেনারেট করলাম, সিনথেসিস কি করলাম, সেটাই হচ্ছে সিনথেসিস। ইভলিউশন হচ্ছে তারপরে জাজমেন্ট দেওয়া, জাজিং দ্য ভ্যালু, ইনফরমেশন অর আইডিয়া। তো এই ছিল ব্লুম ট্যাক্সোনমি। রিভাইজ ব্লুম ট্যাক্সোনমিতে কে দিয়েছে না অ্যান্ডারসন যুক্ত হলো এবং কাথওয়েল তার সাথে ব্লুমের সাথে যুক্ত হলো, এবং এগুলো চেঞ্জ হয়ে গিয়ে হলো রিমেম্বারিং, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লাইং, অ্যানালাইজিং, ইভলিউশন অ্যান্ড ক্রিয়েটিং। এই যে ক্রিয়েট মানে কি অরিজিনাল ওয়ার্ক, যেটা সিনথেসিস হয়ে তারপরে নিউ ফর্মে যেটা তৈরি হলো সেটা হচ্ছে ক্রিয়েটিং। ব্লুম ট্যাক্সোনমির যদি আমরা পারপাস বা ইম্পর্টেন্স দেখি তাহলে কি দেখব, গাইডিং ক্যারিকুলাম ডেভেলপমেন্ট। একটি ক্যারিকুলাম ডেভেলপমেন্টের ক্ষেত্রে গাইড করে ব্লুম ট্যাক্সোনমি। অ্যাসেসমেন্ট অ্যান্ড ইভলিউশনেও গাইড করে। ইট হেল্পস ইন ক্রিয়েটিং অ্যাসেসমেন্টস দ্যাট মেজার ডিফারেন্ট লেভেলস অফ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড স্কিল, এনশিওরিং আ কম্প্রিহেন্সিভ ইভলিউশনস অফ স্টুডেন্ট লার্নিং। অর্থাৎ স্টুডেন্টের কতটা লার্নিং হয়েছে, তার বোধগম্যতার লেভেল কত দূর হয়েছে, তা কিন্তু আমরা ব্লুম ট্যাক্সোনমির সাহায্যে কিন্তু অ্যাপ্লাই করতে পারি। এনকারেজিং অ্যাক্টিভ লার্নিংয়ের ক্ষেত্রেও আমরা এনকারেজ করতে পারি। অ্যাপ্লিকেশান ইন এডুকেশানে কোথায় অ্যাপ্লাই করতে পারি? ফার্স্ট অফ অল লেসন প্ল্যানিংয়ের ক্ষেত্রে টিচার যখন ক্লাসরুমে যায়, লেসন প্ল্যানিংয়ের সাহায্যে যে তার টিচিংটা ডেলিভার করে সেখানেও প্রয়োগ করা যেতে পারে। অ্যাসেসমেন্ট তো বলেইছি, অ্যাসেসমেন্ট ডিজাইনের ক্ষেত্রেও প্রয়োগ করতে পারে। এবং সর্বোপরি ইনস্ট্রাকশনাল স্ট্র্যাটেজিজ, টিচার কিভাবে তার স্টুডেন্টকে এনগেজ করবে, এনকারেজ করবে তার টিচিংয়ের মাধ্যমে, সেটার জন্য কিন্তু ব্লুম ট্যাক্সোনমি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্লুম ট্যাক্সোনমি রিভাইজ যেটা, সেটার লেভেলগুলো বলা হয়েছে রিমেম্বারিং। রিমেম্বার এই ওয়ার্ডগুলোর পাশে যে দেওয়া হয়েছে, রিমেম্বারের মধ্যে কি আছে, ডিফাইন্ড, ডুপ্লিকেট, লিস্ট, মেমোরাইজ, রিকল, রিপিট, স্টেট, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। হ্যাঁ, আন্ডারস্ট্যান্ডিংয়ের ক্ষেত্রে ক্লাসিফাইড,
describe, discuss, explain, identify, locate, recognize, report, select, translate, paraphrase, এগুলো সব কিন্তু আন্ডারস্ট্যান্ডিং লেভেলের সাথে যুক্ত। ক্যান লার্নার্স এক্সপ্লেন আইডিয়া অর কনসেপ্ট, কিভাবে লার্নার তার আইডিয়াটাকে এক্সপ্লেন করছে, ঠিক আছে। অ্যাপ্লাইং মানে কি, প্রয়োগ করা। ক্যান লার্নার ইউজ ইনফরমেশান ইন আ নিউ ওয়ে, চুজ, ডেমনস্ট্রেশন, ড্রামা টেক্সট, এমপ্লয়, ইলুস্ট্রেশন, ইন্টারপ্রিটেড বা অপারেট, শিডিউল, এগুলো সব রয়েছে। অ্যানালাইজিং রয়েছে লেভেল 4-এ। ক্যান লার্নার্স ডিস্টিংগুইশ বিটুইন ডিফারেন্ট পার্ট, ডিস্টিংগুইশ করবে। প্রাইজ, কম্পেয়ার, কন্ট্রাস্ট, ক্রিটিসাইজ, ডিফারেন্সিয়েট, ডিসক্রিমিনেট, ডিস্টিংগুইশ, এগুলোর জন্য। লেভেল 5 ইভলিউশন, ক্যান দ্য লার্নার জাস্টিফাই আ স্ট্যান্ড অর ডিসিশনস, প্রাইজ, আর্গিউ, ডিফেন্ড, জাজ, সিলেক্ট, সাপোর্ট, ভ্যালু, ইভ্যালুয়েট। আর লাস্ট হচ্ছে ক্রিয়েটিং দ্য, ক্যান লার্নার্স ক্রিয়েট আ নিউ প্রোডাক্ট অর পয়েন্ট অফ ভিউ, অ্যাসেম্বলস, কনস্ট্রাক্ট, ক্রিয়েট, ডিজাইন, ডেভেলপড, ফর্মুলেট, রাইট, এগুলো সব আসবে কার আন্ডারে, ক্রিয়েটিংয়ের আন্ডারে। তো এই ছিল, এই ওয়ার্ডগুলোই দিয়েই কিন্তু ইউজিসি নেট বা সেটের কোশ্চেনগুলো হয়। কোনটা, এই ওয়ার্ডগুলোকে তুলে ম্যাচিংয়ে বা একটা লেন্দি প্রশ্ন দিয়ে ইউজ করা হয়। এফেক্টিভ ডোমেনটে আমরা যে আসি, পরবর্তী যে ডোমেন, এফেক্টিভ ডোমেনটের মধ্যে যে রয়েছে যে কিগুলো ফাইভ লেভেল রয়েছে। রিসিভিং, দ্য লার্নার বিকাম অ্যাওয়্যার অফ দ্য অ্যাটেন্ডস টু আ পার্টিকুলার ফেনোমেনা অর স্টিমুলি। লার্নার কি করে, রিসিভ করে, তারপরে সে রিসিভ করলো, রিসিভের পরে সে তার রেসপন্স করবে, রেসপন্ডিং। লার্নার অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে তখন ইন দ্য প্রসেসে, তারপরে সে রেসপন্ড করার পরে সেটার ভ্যালু করে, ভ্যালুইং, দ্য লার্নার অ্যাটাচ ওর্থ অর ভ্যালু টু আ পার্টিকুলার অবজেক্ট, ফেনোমেনা আর বিহেভিয়ার। অর্গানাইজ করে, তারপর লার্নার অর্গানাইজ ভ্যালুগুলোকে অর্গানাইজ করে প্রায়োরিটিসের বেসিসে, ইন্টিগ্রেটেড করে দেম ইন্টু দ্য কোহেরেন্ট সিস্টেম। ক্যারেক্টারাইজিং হচ্ছে লার্নার ভ্যালু বিকাম আ কনসিস্টেন্ট পার্ট অফ দেয়ার বিহেভিয়ার অ্যান্ড আইডেন্টিটি, যেটি যখন তার বিহেভিয়ারের মধ্যে প্রকাশ পায় তখন সেটাকে বলা হচ্ছে ক্যারেক্টারাইজিং, অর্থাৎ তার ক্যারেক্টার, চরিত্রের প্রকাশ। এগুলো আমরা এখানে দেখেছি। এইভাবে রয়েছে যেটা এফেক্টিভ ডোমেন্টের উপাদানগুলো। এর এডুকেশনাল ইম্পর্টেন্স কি রয়েছে না, হলিস্টিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিন্তু এফেক্টিভ ডোমেন খুব ইম্পর্ট্যান্ট। এনগেজমেন্ট, মোটিভেশন, সোশ্যাল অ্যান্ড ইমোশনাল লার্নিংয়ের ক্ষেত্রে। অ্যাপ্লিকেশন কি রয়েছে, ক্যারিকুলাম ডিজাইনের ক্ষেত্রে, অ্যাসেসমেন্টের ক্ষেত্রে, ক্লাসরুম এনভায়রনমেন্টের ক্ষেত্রে আমরা এগুলো প্রয়োগ করতে পারি। সাইকোমোটর ডোমেন, ব্লুম ট্যাক্সোনমির আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে, যেটা 1970-তে ডেভিড সাইকোমোটর যে রয়েছিল ট্যাক্সোনমি সেটা দিয়েছিলেন। এখানে পারসেপশন, সেট, গাইডেড রেসপন্স, মেকানিজম, কমপ্লেক্স ওভার্ট রেসপন্স, অ্যাডাপ্টেশন, অরিজিনেশন, এগুলোকে বলা হচ্ছে। অর্থাৎ এখানে আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের উপরে বেশি করে ইনভলভ রয়েছি। ফিজিক্যালের মানে পারসেপশন মানে হচ্ছে কি, দ্য অ্যাবিলিটি ইউজ সেন্সরি ক্লু টু গাইড মোটর অ্যাক্টিভিটিস। আমাদের শরীরের যে মোটর স্নায়ুগুলো রয়েছে সেই মোটর স্নায়ুগুলোকে গাইড করে কে, আমাদের সেন্সরি যে রয়েছে 5 সেন্স অর্গান, সেগুলোই আমাদেরকে গাইড করছে। তারপরে সেই গাইডের মাধ্যমে আমরা সেটাকে সেট করছি, মেন্টালি, ফিজিক্যালি, ইমোশনালি সেট করছি। গাইডেড রেসপন্স, তার এগেনস্টে আমরা রেসপন্স করি এবং সেটাই রেসপন্সটা মেকানিজম আকারে ইন্টারমিডিয়েট স্টেজ অফ স্কিল ডেভেলপমেন্ট, অর্থাৎ সেটা মেকানিজম বারবার করার ফলে সেটা স্কিলে পরিবর্তিত হয়। কমপ্লেক্স ওভার্ট রেসপন্স, এই এবিলিটি ধীরে ধীরে কী করে পারফর্ম করে কমপ্লেক্স মোটর স্কিল হিসাবে উইথ আ হায়ার লেভেল অফ প্রফিসিয়েন্সি।
হ্যাঁ, অ্যাডাপ্টেবিলিটি এর ফলে আমরা এটাকে মডিফাই করে স্কিলটার অ্যাডাপ্টেশন ঘটাতে পারি। তারপর এবিলিটি নিউ মুভমেন্টে আমরা সেটা অ্যাপ্লাই করতে পারি, যেটাকে অরিজিনেশন বলা হচ্ছে। তো সবই হচ্ছে এখানে সাইকোমোটর ডোমেন। যদি আমরা একটা খেলোয়াড় বা একজন ড্রাইভার ফার্স্ট থেকে যদি আমরা এক্সপার্ট ড্রাইভার হিসাবে, এক্সপার্ট খেলোয়াড় হিসাবে যদি বিবেচনা করি, তাহলে সাইকোমোটর ডোমেন সেখানে কিন্তু ইউজফুল। হ্যাঁ, তারপরে 5 লেভেল অফ সাইকোমোটর হ্যারো ডেভিডের রয়েছিল ইমিটেশন। ইমিটেশন মানে অনুকরণ, সেটাকে ম্যানিপুলেশন করা, প্রিসাইশন, আর্টিকুলেশন, নিউট্রালাইজেশন। তো এগুলো রয়েছে 5টা, ভালো করে পড়ে নিতে হবে। এখানে বলা হয়েছে ইমিটেশন মানে কাউকে অনুকরণ করা, সেটাকে আবার বারবার প্র্যাকটিস করা, ম্যানিপুলেশন করা, সেই প্র্যাকটিসটা যখন আরও ভালো করে এক্সপার্টাইজ হয়ে যায় তখন তাকে প্রিসাইশন বলা হচ্ছে। আর্টিকুলেশন সেভারেল স্কিল এরকম করে যখন হারমোনি ডেভেলপ করে তখন। তারপর নিউট্রালাইজেশন হচ্ছে হায়ার লেভেল অফ পারফরমেন্স যখন সে দিতে পারে তখন নিউট্রালাইজেশন বলা হচ্ছে। এছাড়া আদার্স মডেলসগুলো রয়েছে এখানে বলা হচ্ছে, সেগুলো সিমসনের সাইকোমোটর ডোমেন রয়েছে, হ্যারোর সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট অবজেক্টিভসের যে ট্যাক্সোনমি সেটাও রয়েছে। নেক্সট আমরা দেখছি যে ইভলিউশন সিস্টেম। ইভলিউশন সিস্টেম হচ্ছে সবচেয়ে বৃহৎ ব্রড একটা লেভেল। তার আন্ডারে রয়েছে অ্যাসেসমেন্ট, তার আন্ডারে রয়েছে মেজারমেন্ট, তার আন্ডারে রয়েছে টেস্ট। তাহলে এই সবগুলোকে যখন আমরা একত্রে জাজমেন্ট দিই তখন তাকে ইভলিউশন বলা হয়। মেজার দ্য টিচিং লার্নিং প্রোগ্রেস, তখন তাকে আমরা বলবো জাজমেন্ট দেব, তখন সেটা হবে ইভলিউশন। তার আগে আমরা ক্লাস টেস্ট নিতে পারি কোনো পার্টিকুলার কোনো স্কিল ডেভেলপমেন্টের জন্য, তারপর সেটা আমরা মেজারমেন্ট করতে পারি নিউমেরিক্যাল ডেটা ফর্মে। তার উপরে আমরা অ্যাসেসমেন্ট করতে পারি, একটা ইউনিটের অ্যাসেসমেন্ট করতে পারি, সেটা সামেটিভ অ্যাসেসমেন্ট, ফর্মেটিভ অ্যাসেসমেন্ট, যার সাহায্যে আমরা কোনো স্টুডেন্ট বা টিচারের টিচিং চলাকালীন কোনো আমরা পরিবর্তন করতে পারি, অর্থাৎ মডিফিকেশন করতে পারি। আর সর্বোপরি লাস্ট হচ্ছে কে ইভলিউশন। The measurement, the process of quantifying the characteristics or attribute using specific tools and instruments এর সাহায্যে, যখন আমরা স্পেসিফিক টুলসের সাহায্যে কোনো একটা ক্যারেক্টারকে আইডেন্টিফাই করছি বা কোয়ান্টিফাই করছি। Assessment, the systematic collection and analysis of information about student learning, performance and ability. তো এখানে কি করব না, এটা একটা সিস্টেমেটিক একটা কালেকশনের পথ বা অ্যানালিসিসের পথ, যেখানে স্টুডেন্টের লার্নিং প্রোগ্রেস সব কিছু আমরা অ্যানালিসিস করছি। টু ফর্ম ইনস্ট্রাকশন অ্যান্ড ইমপ্রুভ লার্নিং, কীভাবে তার লার্নিংটাকে ইমপ্রুভ করা যায় বাই আন্ডারস্ট্যান্ডিং স্টুডেন্ট স্ট্রেংথ অ্যান্ড উইকনেস। স্টুডেন্ট কোন জায়গাটা তাড়াতাড়ি বুঝতে পারছে, কোন জায়গাটায় উইকনেস রয়েছে, সবগুলোকে আগে আইডেন্টিফাই করে আমরা অ্যাসেসমেন্ট করি। ইভলিউশন কি, দ্য প্রসেস অফ মেকিং জাজমেন্ট বেসড অন অ্যাসেসমেন্ট রেজাল্ট, অ্যাসেসমেন্টের রেজাল্টগুলোর উপর নির্ভর করে ফাইনালি যখন জাজমেন্ট দেওয়া হচ্ছে সেটাই হচ্ছে কি ইভলিউশন। টু ডিটারমাইন দ্য ইফেক্টিভনেস অফ অ্যান এডুকেশনাল প্রোগ্রাম, কারিকুলাম or individual performance against the predetermined standard of criteria। না, আমরা আগে থেকেই যে মাপকাঠি মেপে রেখেছি, গুড, ভেরি গুড, এক্সিলেন্ট, আউটস্ট্যান্ডিং, এভারেজ, সেই মাপকাঠির বেসিসে যখন আমরা তাকে জাজমেন্ট দিচ্ছি তখন হয়ে যাবে কি ইভলিউশন। আর একজন স্টুডেন্টের মডিফিকেশনের জায়গা হচ্ছে কি অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্ট দু ধরনের হয়, একটা কোয়ালিটেটিভ, একটি হচ্ছে কোয়ান্টিটেটিভ। তো আরও একটি রয়েছে টাইপ, যেটা হচ্ছে ফর্মেটিভ অ্যান্ড সামেটিভ অ্যাসেসমেন্ট। মেজারমেন্ট বলেছি যে প্রোভাইড নিউমেরিক্যাল ডেটা টু কোয়ান্টিফাই দ্য স্টুডেন্ট পারফরমেন্স।
অ্যাসেসমেন্টে ফাংশন হচ্ছে ফিডব্যাক দেওয়া যায়, মোটিভেশন করা যায়, আইডেন্টিফিকেশন করা যায়, স্টুডেন্টের নিড, স্ট্রেংথ, এরিয়া ফর গ্রোথের জন্য গাইডেন্স দেওয়া যেতে পারে। টাইপ ফর্মেটিভ অ্যাসেসমেন্ট, সামেটিভ অ্যাসেসমেন্ট। ফর্মেটিভ হচ্ছে অনগোয়িং অ্যাসেসমেন্ট, ক্লাসের শেষে কুইজ ডিসকাশন। সামেটিভ অ্যাসেসমেন্ট হচ্ছে ইভলিউশন অ্যাসেসমেন্ট এন্ড অফ দ্য লার্নিং পিরিয়ডে, তখন সেটাকে বলা হচ্ছে অথেন্টিক অ্যাসেসমেন্ট রয়েছে, পিয়ার অ্যাসেসমেন্ট, সেলফ অ্যাসেসমেন্টও হতে পারে। তো মেন দুটো হচ্ছে ফর্মেটিভ আর সামেটিভ। ইভলিউশন জাজমেন্ট, যেখানে ডিটারমাইন্স দ্য ভ্যালু অর কোয়ালিটি অফ এডুকেশনাল আউটকামস, সেটার উপরে নির্ভর করে করা হয়েছে ফর্মেটিভ ইভলিউশন, সামেটিভ ইভলিউশন, ডায়াগনস্টিক ইভলিউশন, নর রেফারেন্স ইভলিউশন, ক্রাইটেরিয়া রেফারেন্স ইভলিউশন। এই প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ফর্মেটিভ conduct during learning process to provide ongoing feedback. Formative. Summative conducted after instruction to assess overall effectiveness. Final exam. Diagnostics identify strength and weakness before instruction beings. আমরা যদি কোনো স্টুডেন্টের কতটা সাকসেস, তার দুর্বলতা কোথায় রয়েছে, তার স্ট্রেংথ কোথায় রয়েছে, সেটার জন্য ডায়াগনস্টিক অ্যাসেসমেন্ট। নন রেফারেন্স ইভলিউশন, কম্পেয়ার স্টুডেন্ট পারফরমেন্স এগেনস্ট নন অর এভারেজ গ্রুপ। অর্থাৎ যখন আমরা স্টুডেন্টের সাথে কম্পেয়ার করি তখন ক্রাইটেরিয়া হচ্ছে কোনো কম্পিটিশানে যাওয়া হবে, সেখানে এই ক্রাইটেরিয়া বেঁধে দেওয়া হয়েছে। তাহলে মেজার স্টুডেন্ট পারফরমেন্স এগেনস্ট ডিফাইন ক্রাইটেরিয়া অর লার্নিং অবজেক্টিভস, যখন পূর্বে থেকে প্রস্তুত কোনো ক্রাইটেরিয়ার বেসিসে যখন ইভলিউশন করা হয় তখন তাকে বলা হচ্ছে ক্রাইটেরিয়া রেফারেন্স ইভলিউশন। ফর্মেটিভ, সামেটিভ, ডায়াগনস্টিক্স এগুলো আমি সব বলেছি। প্লেসমেন্ট ইভলিউশন, প্লেসমেন্ট মানে আমরা এম টু ডিটারমাইন স্টুডেন্টস লেভেল অফ প্রফিসিয়েন্সি টু প্লেস দেম ইন আ অ্যাপ্রোপ্রিয়েট লার্নিং গ্রুপ অর কোর্স। একটা লার্নিং গ্রুপের বা একটা কোর্সের মধ্যে কোন জায়গায় তার প্লেসমেন্ট হয়েছে, প্রফিসিয়েন্সি আমরা দেখতে পাই। নন রেফারেন্স বলে দিয়েছি, নর্ম রেফারেন্স হচ্ছে যেখানে পিয়ারের সাথে কম্পেয়ার করা হয় বিভিন্ন ধরনের, যে নিট বা নেট এক্সামিনেশনও একটা নন রেফারেন্স ইভলিউশন। ক্রাইটেরিয়া রেফারেন্স হচ্ছে বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া বেসিসে। তারপর হচ্ছে প্রফিসিয়েন্সি টেস্ট। এ প্রফিসিয়েন্সি টেস্ট ইজ ডিজাইন টু মেজার লার্নার ওভারঅল এবিলিটি অ্যান্ড কম্পিটেন্সি ইন আ স্পেসিফিক ডোমেন। হ্যাঁ, একটা স্পেসিফিক ডোমেনের উপর নির্ভর করে লার্নারের ওভারঅল এবিলিটি বা কম্পিটেন্সি কি রয়েছে সেটাকে মেজারমেন্ট করা। একটা গুড ক্রাইটেরিয়া ফর ইভলিউশনের জন্য কি কি ক্রাইটেরিয়া থাকার দরকার, একটা ভালো ইভলিউশন সিস্টেম কাকে বলে। গুড ইভলিউশন ক্রাইটেরিয়া প্রোভাইড ক্লিয়ার, ফেয়ার অ্যান্ড ইফেক্টিভ ওয়ে টু অ্যাক্সেস লার্নিং স্কিলস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। যে কোনো ইভলিউশন ক্লিয়ার হবে, ফেয়ার হবে, আন্ডারস্ট্যান্ডিং লেভেল থাকবে, হ্যাঁ, বা ইফেক্টিভ ওয়ে থাকবে, সেটাকেই আমরা গুড ক্রাইটেরিয়া বলে বিবেচিত করব। তো ক্ল্যারিটি অ্যান্ড রেলিভেন্স থাকতে হবে, ক্ল্যারিটি হতে হবে, যে ইভলিউশনের ক্রাইটেরিয়া শুড বি এক্সপ্লিসিট অ্যান্ড ইজি টু আন্ডারস্ট্যান্ড বোথ স্টুডেন্ট অ্যান্ড ইভলিউটর, এটা হতে হবে। রেলিভেন্স হতে হবে। তারপর অবজেক্টিভিটিস অ্যান্ড ফেয়ারনেস। অবজেক্টিভিটিস মানে হচ্ছে কি না মিনিমাম পার্সোনাল বায়াস, কোনো স্টুডেন্ট একটা 3 নম্বরের প্রশ্ন খুব ভালো করে লিখেছে বা যে টিচার পড়িয়েছে তার নোটটা ভালো করে লিখেছে, তাহলে তাকে বেশি নাম্বার দেওয়া। অবজেক্টিভিটি হলে কি হবে না, যেগুলো আমরা এমসিকিউ বেস প্রশ্ন যেটাকে বলি, তার ফলে এখানে ফেয়ারনেসটা থাকে। রিলায়েবিলিটি হতে হবে, কনসিস্টেন্সি হতে হবে। রিলায়েবিলিটি মানে কি না, যতবারই আমরা সেই পরীক্ষাটি করব বা বিভিন্ন এক্সামিনার দিয়ে যদি পরীক্ষাটি করা হয় বা টেস্টটি করে নেওয়া হয় তাহলে কিন্তু রেজাল্ট একই হওয়া চাই, তাকে বলা হচ্ছে রিলায়েবিলিটি। কনসিস্টেন্সি হচ্ছে ক্লিয়ার গাইডেন্স অ্যান্ড স্কোরিং রুব্রিক্স can help ensure that evolution and consistency over the time and across different student group. তো বিভিন্ন স্টুডেন্টের মধ্যে থেকেই যখন একটা ইভলিউশনের
স্কোর চেক করা হবে, তখন সেই স্কোরগুলোর যেন কনসিস্টেন্সি থাকে, মানে কেউ খুব বেশি পেয়েছে, কেউ খুব কম পেয়েছে। হ্যাঁ, তো এখানে কি হয়, বায়াসনেসটা থাকে, তো এগুলো যেন না হয়। নেক্সট, কম্প্রিহেন্সিভনেস অ্যান্ড ডেপথ থাকতে হবে, ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাসেসিবিলিটি, অ্যাডাপ্টেবিলিটি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি হবে, এনকারেজমেন্ট অ্যান্ড ইন হায়ার অর্ডার থিঙ্কিং, কনস্ট্রাকটিভনেস অ্যান্ড ফিডব্যাক ওরিয়েন্টেড, তারপর হচ্ছে স্কেলেবিলিটি অ্যান্ড এফিসিয়েন্সি হতে হবে। তো এগুলি ছিল গ্রোথ ক্রাইটেরিয়া ফর ইভলিউশন। তারপর আমরা গ্রেডিং সিস্টেম অফ ইভলিউশনের ক্ষেত্রে আমরা এখন বর্তমানে গ্রেডিং সিস্টেমে আসছি। তো গ্রেডিং সিস্টেম কি না, এখানে অ্যাবসলিউট গ্রেড কিছু দেওয়া হয় আর একটা রিলেটিভ গ্রেড। অ্যাবসলিউট গ্রেড মানে হচ্ছে 90%-এর অ্যাবাভ হলে তাকে এ গ্রেড দিয়ে দাও, বি গ্রেড দিয়ে দাও 80 থেকে 89% পেলে, তো এটাকে বলা হচ্ছে অ্যাবসলিউট গ্রেড। আর রিলেটিভ গ্রেডিং সিস্টেম কি না, রিলেটিভ গ্রেডিং সিস্টেম হচ্ছে গ্রেডস আর assigned based on student performance in comparison of their পিয়ারের সাথে, অর্থাৎ অন্যান্য স্টুডেন্ট বা তার বন্ধু বান্ধবের সাথে যখন রিলেটিভলি কম্পেয়ার করে দেওয়া হচ্ছে তখন তাকে বলা হচ্ছে কি রিলেটিভ গ্রেডিং। পাস ফেল গ্রেডিং সিস্টেমও আমরা জানি, বিলো 50 হলে পাস বা বিলো 40 হলে ফেল। তো এইরকম ভাবে বলা। স্ট্যান্ডার্ড বেসড গ্রেডিংও ইউজ করা হয়, পার্সেন্টেজ বেসড গ্রেডিংও আমরা ব্যবহার করি। এরপর হচ্ছে গ্রেড পয়েন্ট এভারেজ সিস্টেম রয়েছে, এভারেজের ক্ষেত্রেও এগুলো ইউজ করা হচ্ছে। দিস সিস্টেম কনভার্ট লেটার গ্রেড অ্যান্ড পার্সেন্টেজে ইন দ্য কুমুলেটিভ স্কোর। তো এভাবে আমরা ইউজ করতে পারি। চয়েস বেসড ক্রেডিট সিস্টেম, সিবিসিএস। চয়েস বেসড ক্রেডিট সিস্টেম কি না, it is an educational framework that allows students more flexibility and autonomy in selection their courses, choosing subjects from a wide array of options and earning credits based on their course choices and performances. তো ক্রেডিট বেসড সিস্টেম বর্তমান দিনে খুবই একটি গুরুত্বপূর্ণ, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে কি না আমরা স্টুডেন্টের মোর ফ্লেক্সিবিলিটি রয়েছে, অটোনমি রয়েছে স্টুডেন্ট তার কোর্স সিলেকশনের ক্ষেত্রে। হ্যাঁ, তো এখানে স্টুডেন্টকে ক্রেডিট দেওয়া হচ্ছে তার উপরে এবং তারা সেই ক্রেডিটগুলোকে আর্ন করে কোর্সের শেষে। হ্যাঁ, সেটা হচ্ছে ক্রেডিট বেসড সিস্টেম, যেখানে ক্রেডিটসের মার্কস রয়েছে। ক্রেডিট বেসড সিস্টেমে প্রত্যেকটা সাবজেক্টের জন্য কতটা করে ক্রেডিট, ক্লাসে প্রেজেন্ট থাকলে কত ক্রেডিট দেওয়া হবে, এক্সামিনেশন দিলে কত ক্রেডিট দেওয়া হবে, সব আলাদা আলাদা করে ক্রেডিট রয়েছে। সেই ক্রেডিটগুলোকে তার ফাইনালে যোগ করা হয়। তো এই ক্রেডিট বেসড সিস্টেমে কি ফিচার্স হচ্ছে, ফ্লেক্সিবিলিটি রয়েছে, স্টুডেন্ট তার কোর সাবজেক্ট, ইলেকটিভ সাবজেক্ট, স্কিল বেসড সাবজেক্ট এগুলোকে সিলেকশন করে। ক্রেডিট বেসড সিস্টেমে এখানে স্পেসিফিক নাম্বার গুলো দেওয়া হয় এবং সেগুলি তার ফাইনালের সাথে যোগ হতে থাকে। কোর, ইলেকটিভ অ্যান্ড স্কিল বেসড সাবজেক্ট, 3 ধরনের সাবজেক্ট থাকে। কম্পালসারি হচ্ছে সেটা কোর, অপশনাল সাবজেক্ট হচ্ছে ইলেকটিভ, আর স্কিল বেসড সাবজেক্ট কোর্স ডিজাইন ইন এনহ্যান্স স্পেসিফিক স্কিলের জন্য। এই 3 ধরনের সাবজেক্টের উপরে ক্রেডিট তাকে দেওয়া হয়। ক্রেডিট অ্যাকুমুলেশন, গ্রেড সিস্টেম, ইন্টারডিসিপ্লিনারি লার্নিং, সেমিস্টার বেস স্ট্রাকচার, এগুলো সব ইউজ করা হয় কি ক্রেডিট বেস সিস্টেমে। অ্যাডভান্টেজ হচ্ছে কি পার্সোনালাইজড লার্নিং, স্টুডেন্ট ক্যান ডিজাইন দেয়ার ওন লার্নিং পাথ বাই সিলেক্টিং সাবজেক্ট। স্টুডেন্ট নিজে সাবজেক্ট সিলেক্ট করে নিজে থেকেই নিজেকে পার্সোনালাইজ লার্নিংয়ের মধ্য দিয়ে নিজের লার্নিংটাকে ফ্লেক্সিবল করতে পারে। ইনক্রিজড এমপ্লয়াবিলিটিজ বাই অফারিং স্কিল বেসড অ্যান্ড ইলেকটিভ কোর্সেস
চয়েস বেসড ক্রেডিট সিস্টেম এনহ্যান্স স্টুডেন্ট জব রেডিনেস অ্যান্ড এমপ্লয়াবিলিটিস তাকে এমপ্লয় তৈরি করতে পারে বা তাকে প্রস্তুত করে দেয় কাজের জন্য। ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচও এখানে রয়েছে, মাল্টিফিল্ড থাকার জন্য স্টুডেন্টের মধ্যে একটা ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ গড়ে ওঠে, নলেজ স্কিল ডেভেলপড হয়, ইন্টারন্যাশনাল কম্পাবিলিটিস যেটা ক্রেডিট সিস্টেমে অ্যালাইন্স with global education system, making it easier for students to transfer credit or pursue further studies abroad। যদি সে বিদেশেও পর্যন্ত পড়তে যায়, নিজের দেশে যে কোনো জায়গায় পড়তে যায়, ইন্টারন্যাশনালি এটা যে কোনো জায়গায় শেয়ার করা যাবে। তাহলে এর মধ্যে কিছু ডিসঅ্যাডভান্টেজও রয়েছে। ইমপ্লিমেন্টেশন চ্যালেঞ্জেস, এখানে একটু সমস্যা হয়, চ্যালেঞ্জ নিতে হয় ইমপ্লিমেন্টেশন। ওয়ার্কলোড ভ্যারিয়েশন থাকে, অ্যাসেসমেন্ট স্ট্যান্ডার্ডাইজেশনও থাকতে, যে অ্যাসেসমেন্টগুলো প্রয়োগ করা হচ্ছে সেগুলো কিন্তু স্ট্যান্ডার্ডাইজ যদি না হয় তাহলে কিন্তু ক্রেডিট আনফেয়ার হয়ে যাবে। তারপরে হচ্ছে কম্পিউটার বেসড টেস্টিং। কম্পিউটার বেসড টেস্টিং কি না, it is the method of administering test using computers and other digital devices in test of a traditional পেপার বেসড ফরম্যাট। পেপার বেসড ফরম্যাটে যে এক্সামের পরিবর্তে কম্পিউটারের সাহায্যে যখনই আমরা পরীক্ষা নিচ্ছি বা কোনো আদার ডিজিটাল ডিভাইস তার মাধ্যমে। দিস অ্যাপ্রোচ ইজ ওয়াইডলি ইউজ ফর স্ট্যান্ডার্ডাইজ টেস্টিং, অনলাইন এডুকেশন, সার্টিফিকেশন এক্সাম, হ্যাঁ, ওয়ার্কপ্লেস অ্যাসেসমেন্ট এগুলোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। টাইপ হচ্ছে কি কি লাইনার কম্পিউটার বেসড টেস্টিং। লাইনার হচ্ছে কি মানে একটির করে পর একটা করে ফ্রেম আসবে, সিমিলার ইন ট্র্যাডিশনাল টেস্টের মতোই সিমিলার। অ্যাডাপটিভ কম্পিউটার বেসড টেস্টিং হচ্ছে কি অ্যাডাপ্ট দ্য ডিফিকাল্টি অফ কোশ্চেন বেসড অন দ্য টাস্ক টেকার রেসপন্সেস। হ্যাঁ, তারপর হচ্ছে স্টিমুলেশনস অ্যান্ড ইন্টারাক্টিভ চয়েস বেসড ক্রেডিট সিস্টেম। এখানে টেস্ট ইউজ ইন্টারাক্টিভ মডিউলস অ্যান্ড স্টিমুলেশন অ্যান্ড সিনারিও দ্যাট অ্যালাউ ফর দ্য অ্যাসেসমেন্ট অ্যান্ড প্র্যাকটিক্যাল স্কিলের জন্য এটা ইউজ করা হচ্ছে, স্পেশালি ইউজফুল ইন দ্য ফিল্ড লাইক ইঞ্জিনিয়ারিং, মেডিসিনস, আইটি সেক্টর। তো আমরা কম্পিউটার বেসড টেস্টিং ইজ ট্রান্সফর্মিং এডুকেশন অ্যান্ড সার্টিফিকেশন বাই প্রোভাইডিং আ ফ্লেক্সিবল, এফিসিয়েন্সি অ্যান্ড সিকিওর মেথড অফ অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্টের ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাই একটা সিকিওর মেথড, যার ক্ষেত্রে স্টুডেন্টের ক্ষেত্রেও ফ্লেক্সিবল হয় এবং এটা এফিসিয়েন্সিও থাকে এবং সিকিওর মেথড হয়। তো এটা আমরা দেখতে পেলাম। অ্যাডভান্টেজ রয়েছে, এফিসিয়েন্সি অ্যান্ড স্পিড হতে পারে, এনহ্যান্সড অ্যাক্সেসিবিলিটিস অ্যান্ড ফ্লেক্সিবিলিটি, ইমপ্রুভ সিকিউরিটি, ইন্টিগ্রিটি, ভ্যারাইটি অফ কোশ্চেন টাইপ, ডেটা কালেকশন, অ্যানালিটিক্স, এনভায়রনমেন্টাল অ্যান্ড কস্ট বেনিফিট, এগুলো সব জন্য অ্যাডভান্টেজ রয়েছে। আজকে আমাদের এতটুকুই। থ্যাংক ইউ এভরিওয়ান।